আছে শুরু হয়েছে? ইয়াতে গ্রুপগুলোতে দিয়ে দাও, লিঙ্ক কপি করে তোমার ফোন থেকে কপি করে গ্রুপে দিয়ে দাও। আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? সো চলে আসলাম আজকে সরলরেখা লেকচার নাম্বার 2-তে। সবাই চলে আসো যাতে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। আমাদের অলরেডি একটু লেট হয়ে গেছে, 13 মিনিট লেট হয়ে গেছে, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে সাউন্ডে একটু প্রবলেম হচ্ছিল, ওইটা ঠিক করতেছিলাম। ঠিক আছে, তো আজকে সব কিছু ঠিকঠাক আছে কিনা সবাই একটু আমাকে বলো। ভিডিও ঠিক আছে কিনা, তারপর ভিডিওর সাথে সাউন্ডটা ঠিক আছে কিনা, যেটা কত ক্লাসে প্রবলেম হয়েছিল। সব কিছু কি ঠিকঠাক আছে? বলো ঠিকঠাক আছে কিনা। ওকে, মারুফ হোসাইন মারুফ, ওয়ালাইকুম আসসালাম। আসি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমার কি অবস্থা? ঠিক আছে, যারা চলে আসছো তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে সবাই চলে আসতে পারে। আজকে আমরা সরল রেখার লেকচার নাম্বার 2টা দেখবো। আমি অলরেডি লিখে রাখছি আজকে আমরা কি কি টপিক দেখবো। গত ক্লাসে হইয়া আমরা ডিস্টেন্সের একটা ফর্মুলা দেখছিলাম, তাই না? ডিস্টেন্সের একটা ফর্মুলা দেখছিলাম। সো আজকে আমরা ডিস্টেন্সের ফর্মুলা দিয়ে কিছু প্রবলেম সলভ করব। ডিস্টেন্সের ফর্মুলা দিয়ে কিছু প্রবলেম সলভ করব। তারপরে আমরা জ্যামিতিক আকৃতি নিয়ে একটু কথাবার্তা বলবো। জ্যামিতিক আকৃতি নিয়ে একটু কথাবার্তা বলবো। প্রথমে আমরা ডিস্টেন্স ফর্মুলা দিয়ে ম্যাথ সলভ করব, তারপর আমরা জ্যামিতিক আকৃতি নিয়ে একটু কথাবার্তা বলবো। ঠিক আছে, সো আজকে আমাদের 3.1 সরল রেখা 3.1 বা যেটাকে আমরা 3A বলি, 3A এর আজকে সেকেন্ড ক্লাস। গত ক্লাসে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক নিয়ে কথাবার্তা বলছিলাম। আজকে আমরা কার্টেসীয় স্থানাঙ্কের একটু অ্যাডভান্সটা দেখব, কার্টেসীয় স্থানাঙ্কের অ্যাপ্লিকেশনটা দেখব। ঠিক আছে, যারা চলে আসছো তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবা যাতে সবাই চলে আসতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে কি শুরু করব? আচ্ছা, তার আগে গত ক্লাসে যেগুলো পড়ছিলাম এগুলো একটু আমি রিভাইজ করে দিই। গত ক্লাসে আসলে আমরা কি কি দেখছিলাম দেখো। গত ক্লাসটাতে আমরা কি কি দেখছিলাম? গত ক্লাস থেকে আমরা যে জিনিসগুলো দেখছি এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাকে বলছিলাম, যদি কখনো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা ধরো তোমাকে দেওয়া আছে, এক্স অক্ষ দেওয়া আছে, এটা ওয়াই অক্ষ দেওয়া আছে। একটা বিন্দু যদি px, y হয়, একটা বিন্দু যদি px, y হয়, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ হতে দূরত্ব সমান বলছিলাম মডুলাস অফ ওয়াই। এক্স অক্ষ দূরত্ব মানে মডুলাস অফ ওয়াই, আর ওয়াই অক্ষ হতে দূরত্ব সমান বলছিলাম মডুলাস অফ এক্স। তাহলে ভাইয়া কোন একটা পয়েন্টের এক্স অক্ষ থেকে যদি দূরত্ব বলে, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে মডুলাস অফ ওয়াই, আর ওয়াই অক্ষ থেকে যদি দূরত্ব বলে তাহলে মডুলাস অফ এক্স, মডুলাস অফ এক্স। তাই না ভাইয়া? এগুলো ছিল এই যে ওয়াই অক্ষ হতে দূরত্ব মডুলাস অফ এক্স, এক্স অক্ষ হতে দূরত্ব মডুলাস অফ ওয়াই, এটা ছিল। ওকে, এরপরে যদি আমার কাছে দুইটা বিন্দু থাকে x1, y1 এবং x2, y2, x1, y1 এবং x2, y2 দুইটা বিন্দু আছে। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি আমাকে বের করতে বলে, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সো মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতাম √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, যেটাকে আমরা বলতাম জাতীয় ফর্মুলা। এটা হচ্ছে জাতীয় ফর্মুলা, জাতীয় ফর্মুলা, জাতীয় ফর্মুলা। যে কোনো দূরত্ব বের করার জন্য জাতীয় ফর্মুলা হচ্ছে এটা। এর মধ্যে দুইটা স্পেশাল কেস ছিল। নাম্বার 1, যদি ভাইয়া বিন্দুদ্বয়ের এক্স যদি সেম হয়ে যায়, বিন্দুদ্বয়ের ভুজ যদি সেম হয়ে যায়, দূরত্ব সমান ছিল মডুলাস অফ y1 - y2, মডুলাস অফ y1 - y2। আর যখন y1 = y2 হয়ে যাবে, y1 = y2 হয়ে যাবে, দূরত্ব সমান ছিল মডুলাস x1 - x2, মডুলাস x1 - x2। সো এগুলো ছিল আমাদের গতকালকের পড়াশোনা, এগুলো ছিল গতকালকের পড়াশোনা, তাই না ভাইয়া? ওকে, যারা এখনো আসো নাই তোমরা চলে আসো যাতে আমরা ক্লাসটা শুরু করতে পারি। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, যারা চলে আসছো। সাউন্ড কি ঠিক আছে? সবাই একটু কমেন্টে জানাইও সাউন্ড ঠিক আছে কিনা। গতকালকে সাউন্ড নিয়ে অনেক প্যারা খাইছি, যার কারণে আমার ভিডিওটা আবার রেকর্ড করা লাগছে। আজকে আশা করি কোনো প্রবলেম হবে না। এতক্ষণ টেস্ট করছি, ঠিক ছিল। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে? ওকে, চলো আমরা শুরু করি। ঠিক আছে, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, ঠিক আছে, যাতে সবাই ক্লাস করতে পারে। আচ্ছা আসো, তো সবাই আজকে টপিক লিস্টটা লিখো। আজকে লেকচার নাম্বার 2 দিয়ে আজকে টপিক লিস্টটা লিখো।
প্রথমে লিখো লেকচার নাম্বার 2, লেকচার নাম্বার 2 দিয়ে লিখো আজকে আমরা দেখব ম্যাথ সলভ ইউজিং ডিসটেন্স ফর্মুলা। এটা আমরা গতকালকেও দেখছি। আজকে আমরা দেখব জ্যামিতিক আকৃতি, মেইনলি দেখব হচ্ছে জ্যামিতিক আকৃতি। আমাদের ভাইয়া 3 ধরনের জ্যামিতিক আকৃতি আছে এই জায়গায়। একটা আছে ত্রিভুজ, একটা আছে আমার কাছে বৃত্ত, আর একটা আছে আমার কাছে চতুর্ভুজ, একটা আছে ত্রিভুজ, একটা আছে বৃত্ত, আর একটা আছে চতুর্ভুজ। সো আজকে আমরা মেইনলি এই 3টা টপিক নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে? ওকে ভাইয়া, আমরা কি শুরু করতে পারি? ওকে, চলো। সো গতকালকে আমরা কিছু প্রবলেম সলভ করছিলাম। প্রবলেমগুলো ছিল এগুলো ছিল প্রবলেমগুলো। যেমন একটা প্রবলেম আমি আজকেও দেখাই দিই, এই প্রবলেমটা একটু আজকেও দেখো। এখানে কি বলছে, 5,3 বিন্দু থেকে 4 একক দূরত্বে অবস্থিত কোন একটা বিন্দুর কোটি দেওয়া আছে 3। তাহলে ওই বিন্দুর বুঝটা নির্ণয় করো, তাহলে আমাকে একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটা হচ্ছে ভাইয়া 5,3। এই বিন্দু থেকে 4 একক দূরত্বে আরেকটা বিন্দু আছে যেটা কোটি দেওয়া আছে 3। এক্স আমাকে দেওয়া নাই। আমি এটাকে ধরে নিলাম x,3 ধরে নিলাম। এখন আমাকে বলছে x এর ভ্যালুটা কত, এটা বের করতে বলছে, তাই না ভাইয়া? তাহলে দেখো, একটু আগেই তোমাকে বলছি যদি y এর মানটা যদি সেম হয়ে যায়, দেখো এখানে y এর মান 3, এখানে y এর মান 3, যদি y এর মানটা সেম হয়ে যায় তাহলে আমাদের দূরত্ব সমান হচ্ছে মডুলাস x এর পার্থক্য, তাহলে মডুলাস x - 5 = 4। এখন মডুলাসকে যদি তুলে দিই তাহলে প্লাস মাইনাস দিতে হবে, তাহলে x - 5 = +-4, x আসবে +-4 +5, তাহলে এখান থেকে আসবে ভাইয়া 9 আর 1, তাই না ভাইয়া? এটা ছিল। সো এগুলো ছিল আমাদের গতকালকের পড়াশোনা। আজকে আসো সবাই সুন্দর মতো এই প্রবলেমটা একটু দেখো, জ্যামিতিক আকৃতি থেকে এই প্রবলেমটা একটু দেখো এখানে কি বলছে আমার কাছে একটা সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আছে, একটা আছে 0,-4 আর একটা আছে 0,4। তাহলে আমার কাছে একটা সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু আছে, একটা শীর্ষবিন্দু আছে ভাইয়া 0,-4 আর একটা শীর্ষবিন্দু আছে 0,4। এখন আমাকে বলছে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কত, এটা আমাকে বের করতে বলছে, তাই না ভাইয়া? আচ্ছা দেখো একটু ভালো মতো খেয়াল করো, আমি যদি একটা চিত্র আঁকি, এটা আমার কাছে y অ্যাক্সিস, এটা আমার x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস আর এটা হচ্ছে x অ্যাক্সিস, তাই না ভাইয়া? আচ্ছা এখানে যে বিন্দুটা দেওয়া আছে, প্রথম যে বিন্দুটা খেয়াল করো, প্রথম বিন্দুটা দেওয়া আছে 0,-4 দেওয়া আছে। তো 0,-4 যদি বসাই, এটা কোথায় বলো তো? এটা হচ্ছে মূল বিন্দু। 0,-4 মানে y অক্ষের নিচের দিকে, এই পয়েন্টটাকে বললাম আমরা a বিন্দু, 0,-4। ওকে, এরপর আরেকটা বিন্দু দেওয়া আছে 0,4, এটা হচ্ছে y অক্ষের উপরের দিকে 0,4 বিন্দু, এটা হচ্ছে y অক্ষের উপরে, এটা হচ্ছে b বিন্দু, এটা হচ্ছে 0,4 বিন্দু। তার মানে তুমি একটা জিনিস চিন্তা করো, ও বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব এটা হচ্ছে 4 একক, আর ও বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এটাও 4 একক, এটাও কত? 4 একক। তার মানে ও বিন্দু হচ্ছে এ এবং বি এর মধ্যবিন্দু, কারণ ও থেকে এ এর যে দূরত্ব, ও থেকে বি এর দূরত্ব সেম, তো যেহেতু দূরত্বটা সেম, তার মানে ও বিন্দু যেটা আছে এটা আমাদের মধ্যবিন্দু। আচ্ছা, আমাকে বলছে 3 নম্বর শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কত, এটা বের করতে, তাই না ভাইয়া? এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো, 3 নম্বর স্থানাঙ্ক কোথায় হইতে পারে, 3 নম্বর শীর্ষ কোথায় হইতে পারে? এটা হইতে পারে আমার কাছে হয় এক্স অক্ষের এই সাইডে হবে, হয় এক্স অক্ষের পজিটিভ সাইডে হবে, না হয় এক্স অক্ষের নেগেটিভ সাইডে হবে, হয় এক্স অক্ষের পজিটিভ সাইডে হবে, না হয় এক্স অক্ষের নেগেটিভ সাইডে হবে, তাই না ভাইয়া? হয় আমার কাছে এই ত্রিভুজটা আসবে, না হয় এই ত্রিভুজটা আসবে, হয় এই ত্রিভুজটা, না হয় এই ত্রিভুজটা। কেন বলো তো? দেখো আমার কাছে যদি একটা সমবাহু ত্রিভুজ যদি থাকে, আমরা জানি সমবাহু ত্রিভুজের কোনো একটা শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব ওই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা যদি আমাদের x হয়, এটাও আমাদের x, তাই না ভাইয়া? কোন একটা সমবাহু ত্রিভুজের কোন একটা শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি। তাহলে দেখো আমার কাছে এটা ছিল মূল বিন্দু,
মূলবিন্দু থেকে বি এর দূরত্ব ছিল 4 পরিমাণ, মূলবিন্দু থেকে এ এর দূরত্ব ছিল 4 পরিমাণ। এর দূরত্ব কত ছিল? 4 পরিমাণ ছিল, এটা 4 পরিমাণ ছিল। আচ্ছা, তাহলে তার মানে দেখো এই যে রেখাটা আছে, এই যে রেখাটা আছে মানে এক্স অক্ষ যেটা আছে, এক্স অক্ষ যেটা আছে এটা অঙ্কিত লম্ব না? এই যে এটা অঙ্কিত লম্ব না? তৃতীয় বাহুকে কি করছে? সমদ্বিখণ্ডিত করছে। তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করছে। তার মানে তৃতীয় যে শীর্ষবিন্দুটা আছে এটা অবভিয়াসলি কার উপর অবস্থিত? অবভিয়াসলি এক্স অক্ষের উপর অবস্থিত। এটা আমরা বুঝতেছি। হয় এক্স অক্ষের ডান সাইডে হবে, না হয় এক্স অক্ষের বাম সাইডে হবে। হয় এক্স অক্ষের ডান সাইডে, না হয় এক্স অক্ষের বাম সাইডে। এতটুকু বোঝা গেছে? এতটুকু ক্লিয়ার? ওকে, এবার দেখো তো আমি একটা দিয়ে করি, একটা করলে আসলে আরেকটা অটোমেটিক্যালি বের হয়ে যায়। পজিটিভ সাইডটা যদি বের হয়ে যায় ওইখান থেকে আমরা নেগেটিভ সাইডটা বলে দিতে পারবো, তাই না? দেখো এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটা পুরোটা একটা সমবাহু ত্রিভুজ না ভাইয়া? সমবাহু ত্রিভুজ না? তাহলে সমবাহু ত্রিভুজের এই যে বাহুটা আছে, এ বি যে বাহুটা আছে, এটা টোটাল কত একক? 8 একক, টোটাল 8 একক। তাহলে এইটা যদি 8 হয়, এই পয়েন্টটা যদি আমরা সি ধরি, তাহলে দেখো এটা যদি 8 হয় তাহলে এটা 8 হবে, এই যে এটা 8 হবে, বিসিটা 8 হবে, কারণ সমবাহু ত্রিভুজ না, তিনটে বাহু সমান। এরপরে এসি যেটা আছে এটাও 8 হবে, এটাও 8 হবে। আমরা জানি সি বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, এটা আমরা জানি সি বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে খেয়াল করো একটা জিনিস, দেখো একটা জিনিস তুমি দেখো, তাহলে আমাদের এই পয়েন্টের স্থানাঙ্ক দরকার। এটা যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে ভাইয়া এটার ওয়াই এর মান অলরেডি 0, তাহলে এটার স্থানাঙ্ক হবে এক্স কমা জিরো। এই যে মূলবিন্দু থেকে এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের এক্স পরিমাণ, এটা হচ্ছে আমাদের এক্স পরিমাণ, তাই না ভাইয়া? এক্স পরিমাণ। তাহলে আমাদের এক্স এর মানটা দরকার। এই যে ত্রিভুজটা আছে বিওসি, ত্রিভুজ বিওসি যেটা আছে এটা সমকোণী ত্রিভুজ না ভাইয়া? এই যে ত্রিভুজ বিওসি যেটা আছে, ত্রিভুজ বিওসি এটা একটা সমকোণী ত্রিভুজ না? তো যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই যে লম্ব কোনটা? লম্ব হচ্ছে উবি। লম্ব কোনটা? লম্ব হচ্ছে উবি। তাহলে অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে 8, তাই না ভাইয়া? তাহলে এখান থেকে পাবো 8 স্কয়ার ইকুয়ালস টু 4 স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এটা লেখা যাবে না ভাইয়া? তো এক্স এর মানটা দরকার না? তাহলে এখান থেকে লিখতে পারবো এক্স স্কয়ার ইকুয়ালস টু রুট ওভার 64, সরি এক্স স্কয়ার ইকুয়ালস টু লেখা যাবে 64 মাইনাস 16। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়ালস টু রুট ওভার কত? এক্স ইকুয়ালস টু এখান থেকে লেখা যাবে রুট ওভার 48। তো রুট 48 মানে কত? রুট ওভার 48 মানে হচ্ছে 4√3, তাই না ভাইয়া? তাহলে যদি ডান সাইডে হয়, দেখো যদি ডান সাইডে হয় প্লাস 4√3, আর যদি বাম সাইডে হয় তাহলে কত? মাইনাস 4√3,0, তাহলে এখান থেকে এই পয়েন্টের স্থানাঙ্ক যদি বলি তাহলে 4√3,0, এটা আসবে কত? 4√3,0 আসবে। আর যদি এই পাশে হয়, নেগেটিভ সাইডে হয়, তাহলে মাইনাস 4√3,0 এটা আসবে। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? তাহলে আমি তোমাকে যদি বলি তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, তাহলে তুমি কি বলবা? তাহলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস 4/3,0, এটা হবে। কথা ক্লিয়ার? কথা কি বুঝতে পারছো? সবাই কি কথা বুঝছো? বলো, কথা কি বোঝা গেছে? তাহলে আমাদের তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? প্লাস মাইনাস 4/3,0 হবে, প্লাস মাইনাস 4/3,0। কথা ক্লিয়ার? ওকে। তো এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট জ্যামিতিক আকৃতি থেকে। একটু সবাই ভালো মতো বুঝছো কিনা বলো আমাকে, সবাই ভালো মতো বোঝা গেছে কিনা? এটার কিন্তু দুইটা স্থানাঙ্ক হবে, একটা পজিটিভ সাইডে, দেখো একটা পজিটিভ সাইডে পসিবল, একটা নেগেটিভ সাইডে পসিবল। তুমি যে কোনো একটার জন্য বের করো, আরেকটা তুমি অটোমেটিক্যালি বলবা। তাহলে একটা হচ্ছে 4√3,0 অথবা মাইনাস 4√3,0, কথা ক্লিয়ার? বুঝতে পারছো? বোঝা গেছে? তাহলে আমাদের তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? প্লাস মাইনাস 4√3,0 হবে। ওকে, ডান। লিখছো কিনা? লেখা শেষ? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো তাহলে তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক হয় প্লাস 4√3,0 হবে, অথবা মাইনাস 4√3,0 হবে। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে ভাইয়া? ওকে, ডান। লেখা শেষ? আচ্ছা, এবার দেখো, এবার এই কোয়েশ্চনটা একটু খেয়াল করো। বৃত্তের একটা কোয়েশ্চন দিছে, বৃত্তের এই কোয়েশ্চনটা খেয়াল করো। এখানে কি বলছে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে আমাকে 11,2, ব্যাসার্ধ দেওয়া আছে 10 একক, ওই বৃত্তের
যে এর মধ্যবিন্দু টু কমা মাইনাস ওয়ান, যে এর মধ্যবিন্দু টু কমা মাইনাস ওয়ান, দেখাও যে তার দৈর্ঘ্য 2√10 একক, দেখাও যে তার দৈর্ঘ্য 2√10 একক। এটা তোমাকে দেখাইতে বলছে। তার মানে ভাইয়া তুমি চিন্তা করো, একটা জিনিস তুমি চিন্তা করো, কি বলছে, একটা জিনিস তুমি চিন্তা করো, এই যে দেখো এটা তোমার একটা সার্কেল দেওয়া আছে, তাই না ভাইয়া, একটা সার্কেল দেওয়া আছে। তা আমাকে বলছে, এই জায়গায় আমাকে বলছে কি, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 11,2, এটা দেওয়া আছে কেন্দ্র 11,2 কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে 10 একক, একটা জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া আছে। তাহলে যদি এখান থেকে একটা জ্যা নিই, ধরো এটা হচ্ছে একটা জ্যা, এটা হচ্ছে একটা জ্যা, তো এই জ্যাটা দেওয়া আছে, আমি যদি জ্যার এই প্রান্তকে এ বলি, এই প্রান্তটা হচ্ছে বি, জ্যার এই প্রান্তটা হচ্ছে বি, একটা এ প্রান্ত আর হচ্ছে বি প্রান্ত, এটা আমাকে দেওয়া আছে। ওকে, এখন আমরা বাচ্চাকাল থেকে একটা জিনিস জানি, বাচ্চাকাল থেকে আমরা এই জিনিসটা জানি, কেন্দ্র হতে, খেয়াল করো, কেন্দ্র হতে ব্যাসভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, কেন্দ্র হতে ব্যাসভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা বাচ্চাকাল থেকে জানি ভাইয়া, কেন্দ্র হতে ব্যাসভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা বাচ্চাকাল থেকে পড়ছি, তাই না? তাহলে এখন আমি যদি এই কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর যদি একটা লম্ব টানি, তাহলে আমার নিশ্চয়ই হচ্ছে এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে এই পার্টটা যদি আমাদের এক্স হয়, এই পার্টটাও আমাদের এক্স, আমাকে এই পার্টটা যদি এক্স হয়, এই পার্টটা যদি এক্স হয়, এই পয়েন্টটা যদি আমরা ডি বলি, তার মানে ডিটা মধ্যবিন্দু না ভাই? তা আমাকে বলছে মধ্যবিন্দু কত, মধ্যবিন্দু হচ্ছে 2,-1, এটা আমাকে দেওয়া আছে, মধ্যবিন্দু 2,-1 দেওয়া আছে। এখন আমাকে বের করতে বলছে এ বি এর দৈর্ঘ্যটা কত, তার মানে এখান থেকে বের করতে হবে এ বি সমান কত, এখান থেকে বের করতে হবে এ বি সমান কত, এটা তোমাকে বের করতে বলছে এ বি সমান কত। আচ্ছা, তাই এখন কেমনে বের করব বলো ভাইয়া? আমরা যদি এটা যোগ করে দিই, দেখো এটা যদি আমরা যোগ করে দিই, এটা ব্যাসার্ধের সমান, তার মানে এটা আর, তাই না? আর এটা হচ্ছে আমাদের কাছে সমকোণী ত্রিভুজ আছে, এটা সমকোণী ত্রিভুজ আছে। তো আমরা ব্যাসার্ধ সমান দেওয়া আছে 10 একক, আর ইকুয়ালস টু দেওয়া আছে 10 একক, তাহলে এটা সমকোণী ত্রিভুজ না? তা আমি যদি কেন্দ্রকে যদি সি বিন্দু ধরি, তাহলে সিডি যে ডিসটেন্সটা আছে এটাকে আমরা বের করতে পারবো নাকি পারবো না? দূরত্বের ফর্মুলা দিয়ে বের করতে পারবো না? এই যে সিডিটা বের করো, তাহলে সিডি সমান কত আসবে? √ এক্স এর পার্থক্য হোল স্কয়ার, এক্স এর পার্থক্য হোল স্কয়ার প্লাস ওয়াই এর পার্থক্য হোল স্কয়ার, তাহলে কত আসবে? 2 + 1 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আসবে √ 9 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে কত আসে ভাইয়া? √90 আসে, √90। তাহলে সিডি আসলো আমাদের, সিডি আসলো √90, সিডি আসলো কত? √90 আসলো। তাহলে সিডি হচ্ছে √90। আচ্ছা, এইবার দেখো, তাহলে সিডি আসলো আমাদের কাছে √90 আসলো, √90। আমাকে বের করতে হবে এ বি এর মান। তো এ বি সমান আমরা অলরেডি জানি 2x, এ বি সমান কত জানি? 2x। তাহলে x এর ভ্যালুটা যদি বের করি, তাহলে এ বি এর ভ্যালুটা পেয়ে যাব। তা আমি যদি এখান থেকে ভাইয়া ত্রিভুজ এডিসি হতে, ত্রিভুজ এডিসি হতে যদি আমরা বের করি, এডিসি হতে, এক্ষেত্রে আমরা লিখতে পারি tan স্কয়ার অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস √90 হোল স্কয়ার, x স্কয়ার প্লাস কত? √90 হোল স্কয়ার। এটা লেখা যাবে? যাবে নাকি যাবে না? যাবে। তাহলে এখান থেকে লিখতে পারবো, তাহলে tan স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 90, এটা লেখা যাবে? তাহলে বলো, এখান থেকে লিখতে পারবো x স্কয়ার ইকুয়ালস টু 100 মাইনাস 90। সুতরাং x ইকুয়ালস টু কত? যেহেতু xটা দূরত্ব নিচ্ছি, তাহলে এটা কখনো নেগেটিভ আমরা নিব না, এখান থেকে পজিটিভটা নিব। তাহলে x ইকুয়ালস টু হচ্ছে √10, x ইকুয়ালস টু √10। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, তাহলে ab সমান আসবে, ab সমান হচ্ছে 2 × x, তাহলে ভাইয়া কত আসবে? 2√10 একক আসবে। তাহলে আমাদের যে জ্যাটার কথা বলতেছিলাম, ওই জ্যাটার দৈর্ঘ্য কত একক? ওই জ্যাটার দৈর্ঘ্য 2√10 একক। কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? বলো, কথা কি বোঝা গেছে কিনা? তাহলে আমাদের জ্যার দৈর্ঘ্য তো আসছে, জ্যার দৈর্ঘ্য আসছে 2√10 একক, 2√10 একক। ঠিক আছে? সো তোমরা অনেকের কাছে হচ্ছে একটা জিনিস মনে হইতে পারে, ভাই আপনি এত আস্তে আস্তে এত স্লোলি করাচ্ছেন কেন? একটা কথা বলি, দেখো স্পেশালি যারা 27 ব্যাচের আসো, তোমাদের জন্য একটা কথা বলি। তোমরা মাত্র ইন্টার লাইফ শুরু করছো, ইন্টার লাইফে কখনো তাড়াহুড়া করতে যাবে না। ইন্টার লাইফ হচ্ছে কখনো স্প্রিন্ট না, ঠিক আছে? তোমাকে উসাইন বোল্টের মতো দৌড়াইতে হবে না, তোমাকে দৌড়াইতে হবে ম্যারাথন। তোমরা যেভাবে দৌড়াও, ধরো একটা ম্যারাথন, তোমাকে 100 কিলোমিটার ম্যারাথন দেওয়া আছে, ম্যারাথনে তুমি যেমনি এমনি আস্তে 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 দৌড়াও, তোমাকে ইন্টার লাইফে ওইরকম করে দৌড়াইতে হবে, বাট অনর্গল দৌড়াইতে হবে।
এখন তুমি হচ্ছে উসাইন বোল্টের মতো 100 মিটার যাই হচ্ছে তুমি থেমে গেছো, ঠিক আছে, 100 মিটার যাই তুমি থেমে গেছো, তাহলে তুমি আগাইতে পারবা সামনে? তুমি সামনে আগাইতে পারবা না। কথা বুঝতে পারছো? সো যা পড়বা ইন্টারে ভালো মতো পড়বা, ঠিক আছে। আমি সবসময় একটা কথা বলি, তুমি যখন কোনো কিছু পড়ো তুমি যখন কোনো কিছু পড়ো আগে নিবা মাথায়, আগে নিবা মাথায়, তারপরে নিবা খাতায়। আগে মাথা তারপরে খাতা। আগে তোমরা এইদিকে দেখবা, আমার দিকে দেখবা, আমি যেটা পড়াই আমি কিভাবে পড়াচ্ছি এটা তুমি দেখবা। এমনভাবে পড়বা যাতে আমি যেগুলো তোমাকে পড়াচ্ছি তুমি আরেকজনকে যাতে পড়াইতে পারো। কথা ক্লিয়ার? তাহলে আগে মাথা তারপরে খাতা, আগে মাথা তারপরে খাতা। কথা বুঝছো? কথা ক্লিয়ার? আগে মাথায় নিবা, নোট করার জন্য তাড়াহুড়া করবা না, আগে মাথায় নিবা তারপরে খাতায় নিবা। ওকে, কথা বোঝা গেছে? তাহলে এটা বুঝছো? ঠিক আছে। তো আমরা ক্লাস 9-10-এ থাকতে আমরা কিছু জিনিস পড়ছিলাম, মনে আছে? ক্লাস 9-10-এ থাকতে এই টাইপের কিছু ম্যাথ করছিলাম না? তাহলে বৃত্তের প্রবলেমটা বোঝা গেছে? ওকে, এবার আসো ভাই, ক্লাস 9-10-এ থাকতে এই টাইপের কিছু প্রবলেম আমরা করছিলাম কিনা? আমাকে কিছু বিন্দু দেওয়া আছে, বলছে এটা একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা প্রমাণ করো। একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা প্রমাণ করো। ঠিক আছে, এগুলো আমরা ক্লাস 9-10-এ থাকতে করছিলাম না? আমরা কেমনে করতাম বলো তো? কেমনে করতাম? প্রথমে এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য অবশ্যই যেটা করবা, অবশ্যই একটা ত্রিভুজটা আঁকবা। ঠিক আছে, ত্রিভুজটা আঁকবা, র্যান্ডমলি ত্রিভুজটা আঁকবা। তাহলে এই পয়েন্টটা দেওয়া আছে কত? এই পয়েন্টটা দেওয়া আছে ভাইয়া আমাকে 2,4, 2,4 দেওয়া আছে। বি পয়েন্টটা দেওয়া আছে কত? 2,6, এটা দেওয়া আছে। আর সি পয়েন্টটা দেওয়া আছে আমাকে 2 + √3, 2 + √3, 5, এটা আমাকে দেওয়া আছে। তাহলে এ বি সি পয়েন্টটা আমাকে দেওয়া আছে, এ বি সি পয়েন্ট আমাকে দেওয়া আছে। এ পয়েন্ট দেওয়া আছে 2,4, বি পয়েন্ট দেওয়া আছে 2,6, সি পয়েন্ট দেওয়া আছে 2 + √3, 5, এটা তোমাকে দেওয়া আছে। তো আমরা যদি একটা সমবাহু ত্রিভুজ প্রকাশ করতে যাই, সমবাহু ত্রিভুজের আমাদের বৈশিষ্ট্য জানা আছে না ভাইয়া? সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যটা কি? তিনটা বাহু সমান, তিনটা বাহু সমান, এটা আমাদের জানা আছে না? তো এখান থেকে আমরা কি বের করব? তিনটা বাহু সমান বের করব। তাহলে এখান থেকে আমরা হচ্ছে প্রথমে এই বিবাহটাকে বের করব, এই যে এ আর বি বিন্দুর দূরত্ব দিয়ে এই বিবাহটাকে বের করব। তারপর আমরা কি প্রবলেম হয়েছে? তারপর আমরা বিসি বাহুটাকে বের করব, তারপর আমরা বিসি বাহুটাকে বের করব, তারপরে আমরা এসি বাহুটাকে বের করব। তাহলে দেখো, প্রথমে আমরা এবি বাহুটাকে বের করব, তারপর আমরা বিসি বাহুটাকে বের করব, তারপর আমরা এসি বাহুটাকে বের করব, এসি বাহুটাকে বের করব। কথা ক্লিয়ার? কথা কি বুঝছো? ওকে, সো দেখো কি জানি লিখছে, হ্যাঁ না 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 কমেন্ট এখানে হচ্ছে, দাঁড়াও আগে শেষ করে দিই। দেখো, তো এখান থেকে হচ্ছে এবি বাহুটাকে বের করব, বিসি বাহুটাকে বের করব, এরপর আমরা এসি বাহুটাকে বের করব, তাই না ভাইয়া? তো তিনটা বাহুকে আমি বের করব। বাহুকে বের করার পরে যখন আমি দেখব তিনটা বাহু সমান, তিনটা বাহু সমান, তোমরা বের করতে পারবা না? তোমাদের উপর আমার এতটা বিশ্বাস আছে, এই বি দূরত্বটা বের করতে পারবা। কেমনে বের করবা? এই যে এ আর বি বিন্দুর দূরত্ব আর কি, √, x এর পার্থক্য হোল স্কয়ার, x এর পার্থক্য হোল স্কয়ার প্লাস কি y এর পার্থক্য হোল স্কয়ার, y এর পার্থক্য হোল স্কয়ার, তাই না ভাইয়া? এই বিটা বের হবে। এরপর বিসিটা বের করো, এখান থেকে বিসিটা বের করো। বিসি সমান কত? বিসি সমান হচ্ছে √, x এর পার্থক্য হোল স্কয়ার, এই যে 2 + √3 - 2 হোল স্কয়ার, এরপর কত? এরপর হচ্ছে প্লাস 6 - 5 হোল স্কয়ার, 6 - 5 হোল স্কয়ার, এখান থেকে যেটা আসে এটা। এরপরে এসিটা বের করো, এরপরে এসিটা বের করো। এসি সমান কত? এসি মানে হচ্ছে এ আর সি বিন্দুর দূরত্ব, তাহলে 2 + √3, 2 + √3 - 2 হোল স্কয়ার প্লাস 5 - 4 হোল স্কয়ার, 5 - 4 হোল স্কয়ার, ঠিক আছে? সো এখান থেকে তুমি দেখবা এ বি বিসি এবং এসি তিনটা বের করার পরে দেখবা তোমার তিনটাই সমান চলে আসছে। অর্থাৎ এখান থেকে দেখবা এ বি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু এসি, তিন বাহু সমান চলে আসছে। তো যদি তিন বাহু সমান হয়, তাহলে আমাদের ত্রিভুজটা কি হবে? আমাদের এইটা একটা সমবাহু ত্রিভুজ হবে, এটা একটা সমবাহু ত্রিভুজ হবে। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? কথা বুঝছো কিনা? বোঝা গেছে? এই ধরনের প্রবলেমগুলো তোমরা ক্লাস 9-10-এ করছিলা, এগুলো নিয়ে আসলে তেমন একটা কথা না বললেও চলে। আচ্ছা, রাব্বি ম্যাথের বস, বিগ ফ্যান। ভাই আমি কোনো বস টস না, আমি বলে দিই, আমি তোমাদেরকে ট্রাই করি ধরো মোটামুটি মানে তোমাদের জন্য সুন্দর সুন্দর হচ্ছে কনসেপ্ট নিয়ে আসার ট্রাই করি, ঠিক আছে? আমি কোনো বস টস না, আমি এখন খুবই ছোট একজন মানুষ, আমি ট্রাই করতেছি, এটা বলতে পারো ট্রাই করতেছি, ঠিক আছে? বস টস কিছু না, ঠিক আছে? সো এগুলো তোমরা পারবা, তাই না ভাইয়া? আচ্ছা, আমি এই প্রবলেমটা একটু খেয়াল করো, জ্যামিতিক আকৃতি থেকে চতুর্ভুজের একটা প্রবলেম, এটা একটু খেয়াল করো। তো যখন চতুর্ভুজের প্রবলেমগুলো দিবে তুমি কিভাবে করবা দেখো। তোমাকে বলছে দেখাও যে চারটা বিন্দু তোমাকে দেওয়া থাকবে,
এই চারটা বিন্দু একটা বর্গের শীর্ষবিন্দু, এই চারটা বিন্দু একটা বর্গের শীর্ষবিন্দু, চারটা বিন্দু একটা বর্গের শীর্ষবিন্দু, এটা তোমাকে দেখাইতে বলছে। চারটা বিন্দু বর্গের শীর্ষবিন্দু। তাহলে কেমনে করবা? ঠিক আগের মতো করে, ঠিক সেম টু সেম আগের মতো একটা তোমরা চতুর্ভুজ নিবা, একটা তোমরা চতুর্ভুজ নিবা। চতুর্ভুজে চারটা শীর্ষবিন্দু দেওয়া থাকে, তাই না ভাইয়া? তাহলে এই বিন্দু দেওয়া আছে আমাকে, ধরো -3 -2। বি বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে 4, -3, 4, -3। সি বিন্দু দেওয়া আছে, এদিকে দেখো, সি বিন্দু দেওয়া আছে 5, 4, 5, 4, এবং ডি বিন্দু দেওয়া আছে -2, 5, -2, 5। তাহলে আমি যখন চতুর্ভুজের প্রবলেমগুলো সলভ করব, যখন চতুর্ভুজের প্রবলেমগুলো সলভ করব, আমাকে কি কি বের করা লাগবে? চতুর্ভুজের প্রবলেমগুলোতে চারটা বাহু তো বের করা লাগবেই, চারটা বাহু বের করা লাগবে। যেমন তুমি প্রথমে এখান থেকে এবি বাহু বের করবা, এরপর হচ্ছে বিসি বাহু বের করবা, বিসি বাহু বের করবা, তারপর হচ্ছে সিডি বাহু বের করবা, এরপর হচ্ছে তুমি এখান থেকে এডি বাহুটা বের করবা, এবি বাহুটা বের করবা। তাহলে আমরা চারটা বাহু প্রথমে বের করে ফেললাম, চারটা বাহু বের করে ফেলবো। পারবা না? দূরত্বের ফর্মুলা দিয়ে আর কি, এতক্ষণ তো দূরত্বের ফর্মুলা পড়াচ্ছি না ভাই, এটা না পারলে কেমন হবে? তো দূরত্বের ফর্মুলা দিয়ে চারটা বাহু বের করে ফেলবা সুন্দর মতো। তো চতুর্ভুজের প্রবলেমগুলোর জন্য আরও একটা এক্সট্রা জিনিস তোমাকে বের করতে হবে, আরও একটা এক্সট্রা জিনিস। সেই এক্সট্রা জিনিসটা কি? সেই এক্সট্রা জিনিসটা হচ্ছে এখানে তোমাকে কর্ণটা বের করা লাগবে, এখান থেকে তোমাকে কর্ণটা বের করা লাগবে, কর্ণটা বের করা লাগবে। এই যে তোমার কাছে এসি একটা কর্ণ আছে, এরপর তোমার কাছে বিডি একটা কর্ণ আছে, বিডি একটা কর্ণ আছে। তাহলে এখান থেকে কর্ণ এসি বের করবা, দেখো কর্ণ এসি বের করবা, কর্ণ বিডি বের করবা, সবগুলো দূরত্বের ফর্মুলা দিয়ে, সবগুলো দূরত্বের ফর্মুলা দিয়ে, ওই যে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, ওই ফর্মুলা দিয়ে বের করবা। তাহলে দেখো চতুর্ভুজের প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা প্রথমে চারটা বাহু বের করলাম, চারটা বাহু বের হইল, দুইটা কর্ণ ছিল, দুইটা কর্ণ আমরা বের করলাম, দুইটা কর্ণ আমরা বের করলাম। তো যদি আমি চারটা বাহু সমান পাই, যদি চারটা বাহু সমান পাই, অর্থাৎ এবি ইকুয়ালস টু, এদিকে দেখো, এবি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু এডি, এডি, এবি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু এডি, এটা যদি পাওয়া যায়, চারটা বাহু সমান এবং কর্ণগুলা সমান, এবং কর্ণগুলা সমান, এসি ইকুয়ালস টু বিডি, কর্ণগুলা সমান, যদি এটা পাওয়া যায় তাহলে আমি বলতে পারবো কর্ণ সমান চার বাহু সমান, কর্ণ সমান চার বাহু সমান। যদি এটা হয় তাহলে এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র। বিপরীত বাহু সমান, দেখো বিপরীত বাহু সমান কর্ণ সমান, বিপরীত বাহু সমান কর্ণ সমান, যদি এটা হয় আয়তক্ষেত্র। চার বাহু সমান কর্ণ সমান নয়, চার বাহু সমান কর্ণ সমান নয়, রম্বস, রম্বস। বিপরীত বাহু সমান কর্ণ সমান নয়, তাহলে সামুদ্রিক, তাহলে সামুদ্রিক। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? দেখো আমি জিনিসটাকে একটু সামারি করে দিই যা তোমার জন্য ইজি হয়। দেখো তাহলে ভাইয়া, দেখো আমার গ্রুপ যেটা আছে, গ্রুপ যেটা আছে খেয়াল করো, এটা শুরু হবে বাহু থেকে, বাহু থেকে, চার বাহু সমান, চার বাহু সমান, চার বাহু সমান, চার বাহু সমান হলে তোমার কাছে দুইটা অপশন, একটা হচ্ছে বর্গ, একটা অপশন আছে বর্গ, একটা অপশন আছে রম্বস, একটা অপশন আছে রম্বস। এরপরে বিপরীত বাহুগুলো যদি সমান হয়, বিপরীত বাহুগুলো যদি সমান হয়, বিপরীত বাহু সমান, বিপরীত বাহু সমান, বিপরীত বাহু যদি সমান হয়, তোমার কাছে অপশন আছে দুইটা, একটা আছে সামুদ্রিক, একটা আছে সামুদ্রিক, আর একটা আছে আয়ত, আর একটা আছে আয়ত, একটা আছে সামুদ্রিক, একটা আছে আয়ত, সামুদ্রিক আছে আয়ত আছে, তাই না ভাইয়া? তো বর্গ কখন বলতে পারবো? কর্ণ সমান, এদিকে দেখো কর্ণ সমান বর্গ। তাহলে কর্ণ যদি সমান না হয়, কর্ণ সমান নয়, তাহলে কি? কর্ণ সমান নয়, তাহলে রম্বস। সামুদ্রিক, কর্ণ সমান নয়, সামুদ্রিক, কর্ণ সমান নয়, সামুদ্রিক। আর কর্ণ সমান হইলে কি? কর্ণ সমান হইলে কি? কর্ণ সমান হইলে আয়ত, কর্ণ সমান হইলে আয়ত। ঠিক আছে? কথা বুঝতে পারছো? সো কেউ যদি এই চারটা জিনিস লিখে রাখো তাহলেই চলবে। ঠিক আছে? তো এই জিনিসটা একটু মাথায় রাখবা আর কি। ওকে? তো চতুর্ভুজের প্রবলেম, ত্রিভুজের প্রবলেম, এই ধরনের যে প্রবলেমগুলো আছে, আমি আশা করতেছি হচ্ছে তোমরা এগুলা পারবা, এগুলো পারবা। ঠিক আছে? এখন দেখো, যারা চলে গেছিলা তারা ব্যাক আসো, কারণ তোমাদেরকে এখন যে জিনিসটা পড়াবো এটা তেমন একটা বইতে আহামরি খুব একটা নাই, কয়েকটা বইতে আছে, সিলেক্টিভ কয়েকটা বইতে আছে। এই প্রবলেমটা একটু লিখো সবাই, এখন যেটা করাবো এটা একটু সবাই ভালো মতো লিখো। লিখো হচ্ছে ট্রাপিজিয়াম প্রবলেম, এটাকে লিখো ট্রাপিজিয়াম প্রবলেম। তো এই প্রবলেমটা খুব একটা বইতে নাই, আমি আবার বলতেছি, সবগুলো বইতে বর্গ, রম্বস, আয়ত এগুলোতে সীমাবদ্ধ আছে, ট্রাপিজিয়াম খুব একটা বইতে নাই, ট্রাপিজিয়াম খুব একটা বইতে নাই। এখন যে প্রবলেমটা পড়াবো এই প্রবলেমটা একটু সবাই ভালো মতো দেখো, ট্রাপিজিয়াম প্রবলেম।
দেখ, ধরো তোমাকে 4টা বিন্দু দেওয়া আছে। এই বিন্দু দেওয়া আছে ফর এক্সাম্পল x1, y1। বি বিন্দু দেওয়া আছে আমাকে x2, y2, x2, y2। সি বিন্দু দেওয়া আছে x3, y3। আর ডি বিন্দু দেওয়া আছে তোমাকে x4, y4। ডি বিন্দু দেওয়া আছে x4, y4, এটা তোমাকে দেওয়া আছে। তাহলে এই বিন্দু দেওয়া আছে কি x1, y1, বি দেওয়া আছে x2, y2, সি দেওয়া আছে x3, y3, আর ডি দেওয়া আছে x4, y4, x4, y4, x4, y4। তার আগে তোমরা বলো, আমি যেগুলো পড়াচ্ছি এগুলো বুঝতেছো সবাই? বুঝতেছো? নোমায়ের হোসেন নিহাল 0 থেকে শুরু করেন বোঝানো, ভাই 0 থেকেই তো পড়াচ্ছি, একদম তোমাদের ক্লাস 9, 10, 9 যা যা আছে সব কিছু পড়াচ্ছি। আরেকজন বলছে তানিম হক, কয়টা লেকচার লাগতে পারে? তোমাদের অ্যাপ্রক্সিমেটলি লেকচার লাগবে 15 থেকে 16টা। আজকে 2 নাম্বার লেকচার, 15 থেকে 16টা লেকচার লাগবে, ঠিক আছে? আগে থেকে বলে রাখতেছি, বেশিও লাগতে পারে, 20টাও লাগতে পারে, তবে অ্যাপ্রক্সিমেটলি 16টা ধরো। ওকে, এখন আসো, তোমাকে বলছে কি, তোমাকে এখান থেকে প্রমাণ করতে বলছে, দেখাও যে এ বি সি ডি, দেখাও যে এ বি সি ডি একটি ট্রাপিজিয়ামের শীর্ষবিন্দু, একটি ট্রাপিজিয়ামের শীর্ষবিন্দু, একটি ট্রাপিজিয়ামের শীর্ষবিন্দু। দেখাও যে এ বি সি ডি একটি ট্রাপিজিয়ামের শীর্ষবিন্দু, এটা তোমাকে দেখাইতে বলছে, ট্রাপিজিয়ামের শীর্ষবিন্দু। এতদিন ধরে আমরা বর্গ করছি, রম্বস করছি, আয়ত করছি, সব কিছু করছি। তাহলে দেখো, আমরা আয়ত, বর্গ, রম্বস, সামুদ্রিক, যখনই এগুলা বলছি আমরা বাহু বের করছি, কর্ণ বের করছি, বাহু বের করছি, কর্ণ বের করছি, বাহু সমান হয়েছে, কর্ণ সমান হয়েছে, বলছি বর্গ, তাই না ভাইয়া? বর্গ বলছি। বাট ট্রাপিজিয়ামের ক্ষেত্রে বর্গ কর্ণ এরকম কোনো সম্পর্ক আছে? বলো, তুই বলো, আছে? নাই, তাই না ভাইয়া? তা আমি যদি একটা ট্রাপিজিয়াম আঁকি, তাহলে চিন্তা কর, এটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম। ওকে, এটা একটা ট্রাপিজিয়াম। দেখো, এটা একটা ট্রাপিজিয়াম, এই যে এটা একটা ট্রাপিজিয়াম। সো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কখন আমি বলতে পারবো আমার এই বাহু সমান, এই কর্ণ সমান, এটা কি বলা যাবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এটা কখনো বলা যাবে না। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এটা কখনো বলা যাবে না। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা যেটা ফলো করতে পারি, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, তাই না ভাইয়া? ট্রাপিজিয়ামের ওয়ান অ্যান্ড অনলি বৈশিষ্ট্য একটাই, দুইটা বাহু সমান্তরাল, দুইটা বাহু অসমান্তরাল, দুইটা বাহু সমান্তরাল, দুইটা বাহু অসমান্তরাল। তাহলে ট্রাপিজিয়াম যখন তোমাকে বলবে, ট্রাপিজিয়াম যখন বলবে, তোমার মাথায় একটা জিনিসই আসবে, দুই বাহু সমান্তরাল, এদিকে দেখ, দুই বাহু সমান্তরাল, দুই বাহু অসমান্তরাল, দুই বাহু সমান্তরাল, দুই বাহু অসমান্তরাল, দুই বাহু অসমান্তরাল, অসমান্তরাল, দুই বাহু সমান্তরাল, দুই বাহু অসমান্তরাল, এই কাহিনীটা আসবে তোমার কাছে। তো দুইটা বাহু যখন সমান্তরাল হয়, ধরো এই বাহুটা তোমাকে দেওয়া আছে আর এই বাহুটা দেওয়া আছে, দুইটা বাহু যদি সমান্তরাল হয়, তাহলে আমরা জানি এই রেখার ঢাল যদি m1 হয়, এই রেখার ঢাল যদি m2 হয়, তো সমান্তরালের ক্ষেত্রে m1 = m2 হবে, তাই না ভাইয়া? m1 = m2 হবে, ঢাল দ্বয় সমান, ঢাল দ্বয় সমান। যদি দুইটা বাহু অসমান্তরাল হয়, ধরো একটা এদিকে গেছে আরটা এদিকে গেছে, এটার ঢাল যদি m1 হয়, এটার ঢাল যদি m2 হয়, তাহলে অসমান্তরালের ক্ষেত্রে m1 ≠ m2, ঢাল দ্বয় সমান নয়, ঢাল দ্বয় সমান নয়, এটা আমরা জানি, তাই না? তাহলে দেখো, সমান্তরালের ক্ষেত্রে ঢাল দ্বয় সমান, আর অসমান্তরালের ক্ষেত্রে ঢাল দ্বয় সমান নয়, ঢাল দ্বয় সমান নয়। তার মানে ট্রাপিজিয়ামের যে প্রবলেমটা আছে, এটা তুমি বাহু দিয়ে সলভ করতে পারবে না। তুমি 4টা বাহু বের করেও লাভ নাই, কর্ণগুলো বের করেও লাভ নাই, তাহলে তোমাকে কি দিয়ে করতে হবে? ঢাল দিয়ে করতে হবে, ঢাল দিয়ে করতে হবে, তাই না ভাইয়া? তাহলে তুমি একটা কাজ করো, তোমার কাছে এই বিন্দুর স্থানাঙ্ক জানা আছে কত? x1, y1। বি বিন্দুর স্থানাঙ্ক জানা আছে কত? x2, y2। সি বিন্দুর স্থানাঙ্ক আছে কত? x3, y3। আর ডি বিন্দুর স্থানাঙ্ক আছে কত? x4, y4। এটা আছে না? x4, y4 আছে। তা আমি যদি এই বি রেখা যেটা আছে, এই বি রেখার ঢালকে আমি বললাম m1, বিসি রেখার ঢালকে বললাম m2, তারপর সিডি রেখার ঢালকে বললাম m3, আর এডি রেখার ঢালকে বললাম m4 বললাম। তাহলে দেখো, যদি m1টা বের করি, m1 সমান কি ভাইয়া? y এর পার্থক্য ডিভাইডেড বাই x এর পার্থক্য, তাহলে y এর পার্থক্য ডিভাইডেড বাই x এর পার্থক্য। m1 পাইলাম? বলো, m1 পাইলাম কি না? পাওয়া গেছে। m2 যদি বের করি, তাহলে y এর পার্থক্য মাইনাস কি? x এর পার্থক্য, মাইনাস x এর পার্থক্য। যদি m3 বের করি, y এর পার্থক্য ডিভাইডেড বাই x এর পার্থক্য, তাহলে y4 মাইনাস কত? y3 ডিভাইডেড বাই x4 মাইনাস x3। এরপর যদি m4 বের করি, y এর পার্থক্য ডিভাইডেড বাই x এর পার্থক্য,
তাই না? তাহলে এখান থেকে আমরা কি বের করলাম বলো? এখান থেকে আমরা ঢালগুলা বের করলাম। তো আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দুই বাহু সমান্তরাল, দুই বাহু অসমান্তরাল, এটা আমরা জানি। তো সমান্তরাল হইলে ঢাল সমান, আর অসমান্তরাল হইলে ঢাল সমান নয়। এখন দেখো, তো দুই বাহু সমান্তরাল, সমান্তরাল কে লাগতেছে এখানে? M1 আর M3 সমান্তরাল না? M1 M3 সমান্তরাল না? তাহলে এখান থেকে আমি যদি এটা বলতে পারি, এখান থেকে যদি এটা বলতে পারি M1 ইকুয়ালস টু M3, M1 ইকুয়ালস টু M3, এই দুইটা ডাল সমান, এই দুইটা ডাল সমান মানে এই দুইটা বাহু সমান্তরাল, এই দুইটা বাহু সমান্তরাল। আবার বললাম M2 এবং M4, M2 এবং M4 এই দুটো সমান্তরাল নয়, এই দুটো সমান্তরাল নয়। তাহলে M2 নট ইকুয়ালস টু M4, M2 নট ইকুয়ালস টু M4। তাহলে দেখো M1 ইকুয়ালস টু M3, এটা আসছে মানে কি? এই বাহুটা এবং এই বাহুটা সমান্তরাল, এই বাহুটা সমান্তরাল। M2 নট ইকুয়ালস টু M4, এটা আসছে মানে কি? এটা আসছে মানে হচ্ছে এই বাহুটা এবং এই বাহুটা সমান্তরাল নয়, এই বাহুটা এবং এই বাহুটা সমান্তরাল নয়। তাহলে দুইটা বাহু সমান্তরাল, দুইটা বাহু অসমান্তরাল, দুইটা সমান্তরাল, দুইটা অসমান্তরাল। এটা কার বৈশিষ্ট্য? এটা ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য, ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য। তাহলে তুমি এখন দেখো ভাই, তুমি একটা জিনিস দেখো, তোমাকে যদি বর্গ বলি, রম্বস বলি, আয়ত বলি, সামুদ্রিক বলি, তুমি প্রবলেমগুলো সলভ করবা দূরত্ব দিয়ে, ওই যে জাতীয় ফর্মুলা দিয়ে, জাতীয় ফর্মুলা দিয়ে বাহু বের করবা, কর্ণ বের করবা, বাহু বের করবা, কর্ণ বের করবা। বাট ট্রাপিজিয়ামের যে প্রবলেমটা আছে, ট্রাপিজিয়ামের প্রবলেমটা সলভ করবা কি দিয়ে? ট্রাপিজিয়ামের প্রবলেমটা সলভ করবা ঢাল দিয়ে, ঢাল দিয়ে। চারটা বাহুর ঢাল বের করবা, চারটা বাহুর ঢাল বের করবা, দেখবা দুইটা ডাল সমান হইছে, দুইটা ডাল অসমান হইছে, দুইটা ডাল সমান, দুইটা ডাল অসমান। তো দুইটা সমান, দুইটা যদি অসমান হয়, দুইটা সমান, দুইটা যদি অসমান হয়, দুইটা সমান মানি দুইটা সমান্তরাল, অসমান মানি অসমান্তরাল। তো দুইটা সমান্তরাল, দুইটা অসমান্তরাল, সমান্তরাল অসমান্তরাল। তাহলে কার কাহিনী? ট্রাপিজিয়ামের কাহিনী। কথা ক্লিয়ার? কথা কি বুঝতে পারছো? বলো, আমার কথা কি বোঝা গেছে? এতটুকু কি বুঝছো সবাই? এই জিনিসটা কি বুঝছো কিনা? ট্রাপিজিয়ামের কাহিনীটা বুঝছো? একটু কমেন্ট করে জানাই সবাই। ট্রাপিজিয়ামের এই জিনিসটা তোমাদের খুব বেশি বইতে নাই, আমি জাস্ট দুই তিনটা বইতে পাইছিলাম, মেবি দুই তিনটা বইতে এটা ছিল। ঠিক আছে? সো আমি তোমাকে যেহেতু একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের সব কিছুই যেহেতু পড়াবো, আমাদের ক্লাস মাত্র শুরু হয়েছে, তাই না? তুমি আস্তে আস্তে ক্লাসগুলো করো, ক্লাসে অভ্যস্ত হও, তারপরে তুমি দেখো তুমি অনেক কিছু পাবা। ঠিক আছে? ওকে, তো সবাই এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো, এটা কি বোঝা গেছে কিনা? আমি যদি এই ধরনের কোনো প্রবলেম তোমাদেরকে দিই, তোমরা কি সলভ করতে পারবা কিনা? এটা সলভ করা যাবে কিনা বলো ভাই? এটা সলভ করা যাবে কিনা? এটা সলভ করা যাবে কিনা? যারা আসো একটু কমেন্ট করে জানাবা। ট্রাপিজিয়ামের প্রবলেমটা কি বোঝা গেছে? ওকে ওকে ওকে। অভিজিৎ শীল, কয়টা ফ্রি ক্লাস আছে? সরলরেখা ফুল চ্যাপ্টার ফ্রি, 3.1 থেকে 3.7 পর্যন্ত একদম ফুল ফ্রি। ঠিক আছে? এখন পর্যন্ত শুধুমাত্র 3.1 চলতেছে, জাস্ট লেকচার 1 লেকচার 2 হয়েছে, লেকচার 1 লেকচার 2। এইভাবে তোমার মোটামুটি ধরো 20টা মতো লেকচার ধরে রাখো, 20টা মতো লেকচার হবে, সবগুলো ফ্রি। ঠিক আছে? এখানে তোমার একদম A to Z, সরল রেখা A to Z তোমার যা যা লাগবে সব কিছু আমি পড়াবো। ঠিক আছে? তোমাদের মাঝখানে আবার অ্যাডমিশন বেস ক্লাসও দিব, অ্যাডমিশন বেস ক্লাস দিব। তোমরা জাস্ট একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরে ক্লাসগুলো করো। আগে বলো এই ট্রাপিজিয়ামের প্রবলেমটা বোঝা গেছে কিনা, এটা বোঝা গেছে কিনা? ঠিক আছে, একজন বলছে 100% বুঝছি স্যার, ইনশাল্লাহ পারবো। হায়ার ডিপ্রেশন, ও ভাই তুই এত ডিপ্রেশনে কেন? হায়ার ডিপ্রেশন বলে, ডিপ্রেশন থেকে বাইরেও, এটার হায়ারটাকে একটু লোয়ার বানাই দে, ডিপ্রেশনটা কমাই ফেল। জীবনে ডিপ্রেশন থাকলে কেমন হবে? আমার ক্লাস করো স্যার বলছো হচ্ছে হায়ার ডিপ্রেশনে। আচ্ছা দেখো, শেষ। তাহলে আমাদের জ্যামিতিক আকৃতি থেকে যে ধরনের প্রবলেমগুলো আসবে, যেমন আমি তোমাকে কয়টা প্রবলেম দেখাইছি, এখান থেকে প্রবলেম দেখাইছি তোমাকে। দেখো, একটা প্রবলেম দেখাইছি হচ্ছে তোমাকে সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের একটা প্রবলেম দেখাইছি। এরপর তোমাকে সার্কেলের একটা প্রবলেম দেখাইছি, সার্কেলের এই প্রবলেমটা। তারপরে তোমাকে একটা প্রবলেম দেখাইছি এখান থেকে ভাইয়া, এই যে মানে এই ধরনের প্রবলেমগুলো যেগুলো আমরা ক্লাস 9-10 করছিলাম, ক্লাস 9-10 করছিলাম। তারপর আমরা করছি চতুর্ভুজের একটা প্রবলেম, চতুর্ভুজের প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করি, ওই যে চিত্র এঁকে বাহু বের করে কর্ণ বের করে করি, এটা হচ্ছে চতুর্ভুজের প্রবলেমটা ছিল। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ট্রাপিজিয়ামের প্রবলেমটা, এই যে ট্রাপিজিয়ামের প্রবলেমটা যেটা আমরা ঢাল দিয়ে করি, যেটা আমরা ঢাল দিয়ে করি। ঠিক আছে? যেটা আমরা ঢাল দিয়ে সলভ করব। ঠিক আছে? পারবা? যা যা পড়াইলাম সব কিছু কি তোমরা পারবা? পারা যাবে?
আচ্ছা, একজন জিজ্ঞেস করছে মোহাম্মদ তামিম রেজা ভাই, 26-এর জন্য অফলাইন কি ব্যাচ আছে এখন? 26-এর জন্য অফলাইন ব্যাচ আছে, তুমি আমাদের অফিসে এসে যোগাযোগ করিও। আমাদের অফিস কেবি প্লাজা পঞ্চম তলা, কেবি প্লাজা পঞ্চম তলা, এসে যোগাযোগ করলে হবে। ঠিক আছে, অফিসে এসে যোগাযোগ করলে তোমাকে বলে দিবে সব কিছু। ঠিক আছে, চলো আমরা আরেকটা প্রবলেম দেখাই তোমাকে। এই প্রবলেমটা একটু দেখো। যদি ভাইয়া কখনো এই ধরনের প্রবলেম বলে, ধরো তোমাকে তোমাকে এখান থেকে বলছে এ বিন্দু বলছে x1, y1, ঠিক আছে, আর বি বিন্দু বললো x2, y2, y2, সি বিন্দু বললো x3, y3, সি বিন্দু বললো x3, y3, ঠিক আছে, x3, y3 বললো। এখান থেকে মাঝে মাঝে এই ধরনের একটা কোয়েশ্চন আসে। এই ধরনের একটা কোয়েশ্চন আসে কি, আচ্ছা এখান থেকে এ বি সি যে তিনটা বিন্দু দিলাম, এ বি সি দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা, এবিসি দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা, এগুলো তোমাকে দেওয়া থাকবে, পয়েন্টগুলো তোমাকে দেওয়া থাকবে। এবিসি দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা, ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা, ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা, এই ধরনের কিছু কোয়েশ্চেন তোমাকে দিবে। এবিসি দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা। যেমন তোমাকে ধরো আমি দিলাম এ বিন্দু দিলাম লাইক 1, 1, বি বিন্দু দিলাম তোমাকে -1, -1, আর সি বিন্দু দিলাম তোমাকে, ধরো সি বিন্দু দিলাম হচ্ছে -2, -2, 4, এটা তোমাকে দেওয়া হয়েছে। তো এখন তোমাকে বললাম এবিসি দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা, এবিসি দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা। দেখো এই ধরনের কোয়েশ্চেন যদি কখনো তোমার কাছে আসে, এবিসি দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা, তুমি কি করবা? আমরা জানি এই তিনটা বিন্দু দ্বারা তিনটা বাহু গঠন করা সম্ভব, তাহলে ভাইয়া একটা এবি গঠন করা সম্ভব। তাহলে আমি যদি এবিটা বের করি, এবি সমান কত, √ x এর পার্থক্য হোল স্কয়ার, x এর পার্থক্য হোল স্কয়ার প্লাস y এর পার্থক্য হোল স্কয়ার, এই যে y এর পার্থক্য হোল স্কয়ার, এটা আসবে। তাহলে এখান থেকে কত আসবে, √ 2 স্কয়ার প্লাস কত 2 স্কয়ার, তাহলে 4 + 4, তাহলে কত আসবে, √8 আসবে, তাই না, √8 আসবে। তারপরে এখান থেকে যদি আমরা বিসিটা বের করি, বিসিটা যদি বের করি তাহলে কত, √ x এর পার্থক্য হোল স্কয়ার, তাহলে -2 + 1 হোল স্কয়ার প্লাস 4 + 1 হোল স্কয়ার, এখান থেকে কত আসছে ভাইয়া, এখান থেকে আসছে √ 1 স্কয়ার প্লাস কত 5 স্কয়ার, তাহলে 1 + 25 √26, কত আসছে, √26 আসছে, তাই না, √26 আসছে। আচ্ছা, এরপর আরেকটা আসছে, আরেকটা আছে কে, আরেকটা হচ্ছে এসি বাহু, আরেকটা হচ্ছে এসি বাহু। তাহলে এসি বাহুটা বের করবা, এই যে √ 1 + 2 হোল স্কয়ার, 1 + 2 হোল স্কয়ার প্লাস কত 1 - 4 হোল স্কয়ার, এখান থেকে কত আসবে ভাইয়া, এখান থেকে আসবে √ 9, 3 স্কয়ার মানে 9, 9 + 9, √ 18, কত আসছে, 18 আসছে, √ 18 আসছে, তাই না, √ 18। তো এখন তুমি তিনটা বাহু বের করলা, ত্রিভুজ গঠন করা যাবে নাকি যাবে না, এটা ডিপেন্ড করে কার উপর, এটা ডিপেন্ড করে তোমার কাছে যে তিনটা বাহু আছে, তোমার কাছে যে তিনটা বাহু আছে, এই তিনটা বাহুর মধ্যে ছোট বাহুগুলোর যোগফল যদি বড় বাহুটার চেয়ে বড় হয়, ছোট বাহুটার যোগফল যদি বড় বাহুটার চেয়ে বড় হয়, তার মানে এখানে ত্রিভুজ গঠন করা যাবে, আদারওয়াইজ ত্রিভুজ গঠন করা যাবে না, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি আরেকটা বাহু থেকে যদি বড় হয়, তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব। তাহলে তুমি চেক করবা কি, তুমি চেক করবা ছোট যে দুইটা বাহু আছে, ছোট দুইটা বাহুর যোগফল যদি তোমার বড় বাহুটা থেকে বড় হয়, শুধুমাত্র বড় হইলে, সমান বা ছোট হইলে কিন্তু ত্রিভুজ গঠন করা যাবে না, তাহলে এখানে ছোট বাহুকে একটা √8 আর একটা √18, তাহলে আমি চেক করব √8 + √18 এটা সমান কত আসে, এটা দেখব, এটার সাথে কম্পেয়ার করব √26 এর সাথে, তাহলে আমি এখান থেকে দেখব, এখান থেকে আমি জাস্ট এই জিনিসটা চেক করব, দেখবে এটা আসবে, এই জিনিসটা আসবে, এই যে আমি চেক করতেছি এবি প্লাস এসি, এই যে বাহুটা আছে এটা আমরা বের করলাম, বিসি বাহুটা আমার কাছে আছে না, তাহলে এখান থেকে আমি দেখতেছি এবি প্লাস এসি, এটা কার চেয়ে বড় আসবে, এটা বিসি বাহুর চেয়ে বড় আসবে, তাই না ভাইয়া, তাহলে এখান থেকে ত্রিভুজ গঠন করা অবশ্যই সম্ভব, কথা ক্লিয়ার। সো যদি এই ধরনের কোনো কোয়েশ্চন দেয় তোমাকে, তিনটা বাহু বের করবা, ছোট বাহুগুলোর যোগফল যদি, কারণ আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি যদি আরেকটা বাহু থেকে বড় হয়, ত্রিভুজ গঠন করা যায়, আদারওয়াইজ গঠন করা যায় না। তাহলে এই জন্য ছোট বাহুগুলোর যোগফল বড় বাহু থেকে যদি বড় হয়, ত্রিভুজ গঠন করা যাবে, আদারওয়াইজ ত্রিভুজ গঠন করা যাবে না, কথা ক্লিয়ার, কথা বুঝতে পারছো, আমার কথা কি বোঝা গেছে, ভাইয়া বলো।
কথা কি বোঝা যায়? সো এই ধরনের কোয়েশ্চেনগুলো যদি দেয় তাহলে ছোট বাহুগুলোর যোগফল বড় বাহু থেকে কি হবে? বড় বাহু থেকে বড় হবে। ঠিক আছে? সো কথা আশা করি যেগুলো পড়াইছি হ্যাঁ, এটা হচ্ছে আমি বলি তোমার একজন বলছে ভাইয়া 9-10-এর স্থানাঙ্ক জিওমেট্রি সেম। আমি বলি তোমাকে তোমাদের কাছে এই যে 3.1 একজন যেহেতু বলছে আমি বলে ফেলি এই কথাটা, তোমাদের 3.1 থেকে 3.4 পর্যন্ত এই যে চ্যাপ্টারটা আছে এটার নাম দিই আমরা স্থানাঙ্ক ব্যবস্থা। এটা হচ্ছে আমাদের কাছে স্থানাঙ্ক নামে পরিচিত। আর 3.5 থেকে 3.7 এই চ্যাপ্টারটা যেটা আছে এটার নাম দিই হচ্ছে আমরা সরল রেখা। এটা হচ্ছে সরল রেখা। তো স্থানাঙ্কের মধ্যে তোমার নতুন কনসেপ্ট কি কি আছে? স্থানাঙ্কের মধ্যে নতুন কনসেপ্ট আছে তোমাদের যেগুলো 9-10-এ ছিল না। এরকম তোমার হচ্ছে টপিক আছে পোলার স্থানাঙ্ক আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। পোলার স্থানাঙ্ক, এরপর হচ্ছে তোমার কাছে বিভক্তিকরণ আছে, পোলার স্থানাঙ্ক আছে, বিভক্তিকরণ আছে, তারপর আছে হচ্ছে সঞ্চার পথ, এরপর আছে সঞ্চার পথ। এই 3টা টপিক হচ্ছে তোমাদের ক্লাস 9-10-এর বাইরে। আমরা এতক্ষণ ধরে যেগুলো পড়তেছি এই যে লেকচার 1 লেকচার 2-তে যেগুলো পড়ছি, এগুলো তোমাদের ক্লাস 9-10-এর কনসেপ্ট। তাও তুমি একটা কাজ করো, তুমি যেহেতু সরলরেখা শুরু করছো 3.1 থেকে 3.7 পর্যন্ত সম্পূর্ণ একটা নোটখাতায় লিখে ফেলো। সেটা ক্লাস 9-10-এর কনসেপ্ট হোক, ইন্টারের কনসেপ্ট হোক, ডাজেন্ট ম্যাটার। তুমি গ্রাউন্ড থেকে শুরু করো, একদম গ্রাউন্ড থেকে শুরু করে আস্তে আস্তে আসমানে যাবা। হুট করে আসমানে যাইও না, হুট করে আসমানে গেলে দুষ করে পড়বা, ঠিক আছে? দুম করে পড়বা হুট করে আসমানে গেলে। আস্তে আস্তে গ্রাউন্ডেড হই, গ্রাউন্ড থেকে আস্তে আস্তে উপরে উঠবা। কথা ক্লিয়ার? কথা বোঝা গেছে? তা আমি যেভাবে পড়াই এভাবে পড়ো, ঠিক আছে ভাইয়া? তো আশা করি সব কিছু বোঝা গেছে যা যা পড়াইছি। অনেক কিছু নতুন আছে, এই যে অভিজিৎ ছিল এখানে অনেক কিছু নতুন আছে, যেমন পোলার আছে, বিভক্তিকরণ আছে, সঞ্চার পথ আছে, এগুলো সবগুলো নতুন টপিক তোমাদের জন্য, ঠিক আছে? আর সরল রেখা যেটা আছে এই যে 3.5 থেকে 3.7 কাইন্ড অফ পুরাটাই হচ্ছে নতুন। তোমরা ক্লাস 9-10-এ যে ম্যাথ করছো আর ইন্টারে যে ম্যাথ করবা এগুলোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, ঠিক আছে? অনেক বেশি পার্থক্য, শুধু পার্থক্য না, অনেক পার্থক্য। ওকে, ঠিক আছে? তো আজকে এতটুকুই থাক, আমরা আজকে এতটুকুই। আর জাস্ট আজকে ছিল আমাদের ওই জ্যামিতিক আকৃতির যে প্রবলেমগুলো আছে এগুলো দেখাইছি। নেক্সট ক্লাসটা আমরা কথা বলবো পোলার স্থানাঙ্ক নিয়ে। নেক্সট ক্লাসটা আমি আগে থেকে দেখাই দিই, নেক্সট ক্লাসে আমরা কী কী পড়বো নেক্সট ক্লাসে, যাতে তোমরা ক্লাসে থাকো, ঠিক আছে? আমি একটু দেখাই দিই নেক্সট ক্লাসে আসলে আমরা কী কী পড়বো। দেখা যাচ্ছে না স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে? আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা কী কী পড়বো একটু দেখো, একটু দেখাই তোমাকে। এই যে তোমাদের দেখা গেলো সবগুলো লেকচার স্লাইড তোমাদের, লেকচার 3 কই? হ্যাঁ, এই যে নেক্সট ক্লাসটা হচ্ছে তোমার অস্থির কনসেপ্ট আছে নেক্সট ক্লাসে। তো এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো সবগুলা। এই টপিক যা যা আছে এখানে যা যা দেখতেছো, এই যে পিচ্চি একটা বাবু দেখতেছো, কিউট করে একটা পিচ্চি বাবু দেখতেছো না, এগুলো হচ্ছে আমরা সবগুলো হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো। সব কিছু দেখবো আমরা নেক্সট ক্লাসে, ঠিক আছে? তো নেক্সট ক্লাসটা কেউ মিস করবা না। নেক্সট ক্লাস হবে তোমাদের হচ্ছে আজকে কী বার? মঙ্গলবার না? হ্যাঁ, নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের বৃহস্পতিবারে রাত 9টায়। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে বলে দিবা যাতে সবাই ক্লাসগুলো করে। ক্লাসগুলো করলে আশা করি ভালো লাগবে, ঠিক আছে? সবার সাথে নেক্সট ক্লাস দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকো। হ্যাঁ, শেষ করে দাও।